ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব, পাশাপাশি এই প্রবলেম থেকে আমরা কি কি শিখতে পারলাম সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে প্রবলেমটা আমরা পড়ে নিব, প্রবলেম স্টেটমেন্ট থেকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতেছি সেটা আমরা ক্লিয়ার করে দিব। পাশাপাশি এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে সকল কনসেপ্টগুলো প্রয়োজন হবে সেটা আমরা শিখে নিব। আচ্ছা, শুরুতে আমরা যদি প্রবলেমটা দেখি, এখানে বলা হচ্ছে যে পোকো পোকো নামে হচ্ছে একটা গেম আছে। ওকে, তো গেমের একটা স্টিল বল থাকে। এই স্টিল বল, আচ্ছা, স্টিল বলে কিছু বৈশিষ্ট্য বলা আছে। স্টিল বল রিপ্রেজেন্ট বাই এস পয়েন্ট মাস, ওকে, নেগলিজিবল রেডিয়াস অ্যান্ড এ ফ্রিকশনলেস ভার্টিক্যাল ট্র্যাক। তার মানে এই যে এখানে যে প্যারাবোলার যে ফিগারটা আছে এটা মিলে একটা ট্র্যাক। এই ট্র্যাকের উপর দিয়ে একটা বল, ধরো এই বলটা এখানে দেওয়া আছে, এই বলটা এই ট্র্যাকের উপর দিয়ে যাবে। আচ্ছা, বলটার কি বৈশিষ্ট্য বলা হচ্ছে? বলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা পয়েন্ট মাস, মানে জাস্ট একটা পয়েন্ট। ওকে, অ্যান্ড নেগলিজিবল রেডিয়াস, অর্থাৎ এর রেডিয়াসটা হচ্ছে মানে খুবই নগণ্য, সেটা হচ্ছে আমরা কাউন্ট করব না। তো আমরা জাস্ট একটা পয়েন্ট চিন্তা করব। আচ্ছা, পয়েন্ট মাস হলে আমাদের কি কি জিনিস চিন্তা করতে হচ্ছে? যখন আমি দেখবো যে পয়েন্ট মাস, তখন আমি এটা বুঝতে পারবো যেখানে তোমার কোনো ধরনের কম্বাইন্ড মোশন বা তার নিজস্ব অ্যাক্সিস, এই পয়েন্টের যে অ্যাক্সিস আছে, নিজস্ব যে অ্যাক্সিস, ওই অ্যাক্সিসের রেসপেক্টে কোনো রকম রোটেশনাল মোশন, এইটা আমরা আসলে এই ক্ষেত্রে বিবেচনা করব না। দ্যাট মিনস কি, যদি আমাদের থাকে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই জিনিসটা নেগলিজেবল, ওইটা আমরা চিন্তা করব না। ওকে, অ্যান্ড হচ্ছে ফ্রিকশনলেস ভার্টিক্যাল ট্র্যাক, তার মানে কি এখানে এই ট্র্যাকটার উপরে কোনো রকম ফ্রিকশন ফোর্স কাজ করছে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। ওকে, the goal of Pico Pico is to flick the ball from the beginning of the track, point A. That means A point থেকে that that is able to traverse through the track while never leaving the track, successfully reaching that end at B. That means এই বলটা এই টোটাল ট্র্যাকের উপর দিয়ে বি পয়েন্টে যাবে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তবে শর্ত হচ্ছে কখন এসে ট্র্যাক থেকে সরে যাবে না, ট্র্যাক থেকে সরে যাবে না। দ্যাট সরি, দ্যাট মিনস এই বলটা অল টাইম ট্র্যাকের উপরে থাকবে, ট্র্যাকের সাথে টাচ করে থাকবে। ওকে, ইটস এ গুড পয়েন্ট যে অল টাইম একটা কন্ট্যাক্টে থাকবে। ওকে, আচ্ছা, আবার দেখো এই যে কন্ট্যাক্ট থেকে তোমাদের মাথায় রাখতে পারলো, যেহেতু কন্ট্যাক্ট আছে তার মানে কি, কন্ট্যাক্ট যে সকল ফোর্স গুলো আছে, মানে নর্মাল ফোর্স, ফ্রিকশন ফোর্স, এই ধরনের ফোর্স গুলো কিন্তু এখানে কাজে লাগতে পারে। আচ্ছা, এখন হচ্ছে দ্য মোস্ট ফেমাস ট্র্যাক ডিজাইন ইজ ওয়ান অফ দ্য প্যারাবোলিক শেপ, দ্যাট মিনস এই প্যারাবোলাটাকে বোঝানো হচ্ছে। স্পেসিফিক্যালি দ্য জায়ান্ট ট্র্যাক ইজ অফ দ্য শেপ। আচ্ছা, এখানে একটা ফাংশন দেওয়া আছে যে এইচ অফ এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে 5 - 2x²। এটা একটা প্যারাবোলা ইকুয়েশন দেওয়া আছে, মানে এই যে প্যারাবোলা, এই প্যারাবোলা ইকুয়েশনটা হচ্ছে এটা। আচ্ছা, তার মানে এটাকে বলতে পারি y = 5 - 2x²। আচ্ছা, that the starting and the ending points of the tracks where the 2 points where the tracks intersect y = 0। আচ্ছা, y = 0 মানে কি? মানে হচ্ছে এটা এক্স এক্সিসের তোমার সমীকরণ বা ইকুয়েশন বলতে পারে। আচ্ছা, আমি ছোট্ট করে একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখাচ্ছি এখানে। এখানে দেখো, এটা অরিজিন 0 0। তো এই যে লাইনটা আছে এটাকে আমরা কি বলি, x = 0। তার মানে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে খেয়াল করে দেখো, ধরো এই পয়েন্টটা, এটা 0 = 3 বলতে পারো। ধরো এই পয়েন্টটা, এটা 0 = 0,6। দ্যাট মিনস এই পয়েন্টের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্স এর ভ্যালুটা 0 থাকছে, এই জন্য আমরা এটাকে বলি x = 0। সিমিলারলি এক্স এক্সিস এটার উপরে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু হাইট 0, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালুটা 0। সো ধরো এটা হতে পারে 3,0, এটা হতে পারে ধরো 5,0। তার মানে এই ক্ষেত্রে y = 0। সো এই যে দেখো, এ আর বি এর আসলে y = 0 এই লাইনের উপরে আছে, মানে আমি যদি এর মাঝখানে একটা লাইন নিয়ে যাই। আচ্ছা, এটাকে আমরা একটু শিফট করি। ওকে, আচ্ছা, থাক। এখন দেখো, বিষয় হচ্ছে দ্য স্টার্টিং এন্ড দ্য এন্ডিং পয়েন্টস অফ দ্য ট্র্যাকস ওয়্যার দ্য 2 পয়েন্টস। আচ্ছা, এটা বুঝতে পেরেছি। এবং পাশাপাশি দেখুন কি বলা হয়েছে যে VB is the range of the ball's initial velocity V0 that satisfy the winning condition of the pico pico। তার মানে কি, এই কন্ডিশনটাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, VB - VA এই ভ্যালুটা বের করতে হচ্ছে। ওকে, এখানে দেখো আরেকটা বিষয়, এটা ম্যাথমেটিক্যাল পার্ট যে VA, এটা আসলে রেঞ্জ দ্বারা বোঝানো হয়েছে। দেখো, তো আমরা জানি যখন ফার্স্ট ব্রেকেট থাকে রেঞ্জের ক্ষেত্রে, ধরো A, B, তো এটা যদি একটা নাম্বার লাইন হয়, আর এখানে যদি দুইটা পয়েন্ট, ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলছি এ, এই পয়েন্টটাকে বলছি বি।
সো যদি এ কমা বি এটা বোঝাচ্ছে এ থেকে বি সবগুলো শুধুমাত্র এ আর বি বাদে। তার মানে এখানে যদি মার্ক করতে হয়, ধর আমি রেড কালার দিয়ে মার্ক করছি, এই ক্ষেত্রে এই যে দেখো এই টোটাল এতটুকু হবে। হুম। আচ্ছা, এই পাশটুকু চলে আসবে, বাট এ এ আর বি এরা বাদে। আর যদি এটা কি থাকে, যদি এটা তোমার থার্ড ব্রেকেট থাকে, সেক্ষেত্রে তুমি বলতে পারো এ বি সহ টোটাল লাইনটা হবে। মানে থার্ড ব্রেকেটের ক্ষেত্রে তোমার এ বি এটাকেও কাউন্ট করতে হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে ভি বি তুমি ভি কে কাউন্ট করবা, বাট ভি এ এটাকে কাউন্ট করবা না। আচ্ছা, আর এখানে হচ্ছে ভিবি হচ্ছে আমার হাইয়েস্ট ভেলোসিটি এবং ভিবি হচ্ছে লোয়েস্ট ভেলোসিটি, যাদের জন্য আমার এই যে কন্ডিশনটা ফিল আপ করে এই বলটা ট্র্যাকের উপরে অল টাইম থাকবে। আচ্ছা, তো চলো দেখি আসলে কি কি হয়, বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এটাও এতক্ষণ যা যা বললাম সবকিছু আমি জাস্ট কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করে জানলাম। আচ্ছা, তো এখন দেখি চলো যে দেখি ফিগারটা নেওয়া যায় কিনা। আচ্ছা, এখন দেখো এই ফিগারের মাঝে আমরা কি বলতে পারি। যদি আমরা এই বলটাকে ফোর্স মানে ভেলোসিটি যেহেতু গেইন করছে, তার মানে অবশ্যই কি এর মাঝখানে কোনো অ্যাক্সেলারেশন আছে। আর অ্যাক্সেলারেশন থাকা মানে কি ফোর্স দিচ্ছি। ওকে, তো আমি এভাবে ফোর্স দিলাম যাতে ভেলোসিটি খুব আস্তে হলো, মানে এমন হলো যে এটা এই পর্যন্ত গেল, ধরো এই পর্যন্ত গিয়ে তারপর আবার নিচে নেমে গেল, এটা হতে পারে। আরেকটা কেস হতে পারে আমি আরো জোরে দিলাম, তো এতটাই জোরে দিলাম যে এখান থেকে একদম ডিরেক্ট টেনজেন্ট বরাবর, এই পয়েন্টের টেনজেন্ট বরাবর একদম উপরে উঠে গেল। সো এটা এটা করলে তো হচ্ছে না। আচ্ছা, এই পয়েন্ট থেকে আসবে। আচ্ছা, আমরা ধরে নিতে পারি এখানে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করছে না। বাট আমরা যদি এমন দেখি যে খুব স্লো হবে, এতটাও স্লো না যে এখান থেকে পড়ে যাবে, স্লো যাবে, স্লো যেতে 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 এই পয়েন্ট পর্যন্ত চলে যাবে। ওকে, এই পয়েন্টে যাওয়ার পর আবার ঠিক এভাবে চলে আসবে, মানে কি একটা মিনিমালিস্টিক, একদম যে খুবই কম ভেলোসিটি সেটাও না, একটা রেঞ্জের জন্য এই জিনিসটা কাজ করবে। সো অল টাইম কিন্তু এইটাতে টাচ করা থাকবে। আচ্ছা, যখন এই ট্র্যাকের উপর টাচ করে থাকবে, আমার বলের উপর কি কি ধরনের ফোর্স আছে সেটাকে এই তো মাথায় রাখতে হচ্ছে। কেন? কারণ দেখো, ফোর্সের কারণে কিন্তু অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয়, আর অ্যাক্সিলারেশনের কারণে কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হয়। তার মানে এখানে তো মেইন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে কি ফোর্স কাজ করবে? প্রথমত যে ফোর্স একদম দেখি বোঝা যায় সেটা কি, একদম নিচের দিকে আমাদের এমজি কাজ করবে। নিচের দিকে হচ্ছে আমাদের ওয়েট, এইটা কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, এখন দেখো আবার যেহেতু এখানে টাচ করে আছে, তার মানে এর অপোজিটে অবশ্যই একটা নর্মাল ফোর্স থাকবে। এটাকে আমরা নর্মাল ফোর্স বলি কখন, যদি কোনো একটা সারফেস, এখানে একটা বডি থাকে, আর বডি যদি এই পয়েন্টে মানে কোনো একটা ইনস্টেন্স, কোনো একটা টাইমে যদি এটা ফিক্সড থাকে, সেই ক্ষেত্রে এর উপর একটা ফোর্স কাজ করে ঠিক এর অপোজিট দিকে, সেটা কি নর্মাল। আচ্ছা, তো আরেকটা থাকতে পারতো, সেটা হচ্ছে ফ্রিকশন, বাট এই ক্ষেত্রে ফ্রিকশনটা কি বলে দেওয়া আছে যে ফ্রিকশন নেই, সো আমাদের ফ্রিকশনটা আমরা কি চিন্তা করছি না। এখন দেখো এগুলোর পাশাপাশি আরেকটা ফোর্স আছে। এটা কোন ফোর্স? এটা দেখো, যেহেতু আমাদের পথ হচ্ছে কার্ভ, হ্যাঁ, এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন না। যখন কার্ভ হবে, তো কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা সেন্ট্রিপেটাল ফোর্সটা পাবো। তো এখন চলো আসলে কার্ভের ক্ষেত্রে কেন আমরা সেন্ট্রিপেটাল ফোর্স পাচ্ছি এবং সেটা কিভাবে পাচ্ছি, কিভাবে বের করবো, সেটা আমরা জেনে নিই। ওকে, আচ্ছা, তো এটা মেনলি বলা হয়েছে এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশন অফ রোটেটিং ভেক্টরস। যেহেতু আমাদের ঠিক কিছুদিন আগেই আমাদের পেজ থেকে একটা নোট দেওয়া হয়েছিল রোটেটিং ভেক্টরস এর উপরে, ঠিক ওইটার ক্লু ধরে আমরা এটা এক্সটেন্ডেড যে অ্যাপ্লিকেশন সেটা দেখেছি। ওকে, এটা আমরা দেখার জন্য এখন দেখ অলরেডি আমরা কি জেনে এসেছি যে সেন্টিপিটাল ফোর্স যেটা সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ওকে, নাইস। এখন দেখো এটা আমি একটা কার্ভ ধরলাম, কার্ভের কিছু কিছু পয়েন্টে দেখছো যেখানে হচ্ছে কার্ভ হচ্ছে এই পয়েন্টে কিন্তু আমি চাইলে একটা সার্কেল ড্র করতে পারি। ওকে, বাট এই সার্কেলে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যে যতটুকু হাইয়েস্ট চেষ্টা করতে হবে যাতে এই কার্ভের এই যে কার্ভটুকু আছে মানে এই অংশটুকু এটাতে টাচ করে থাকে। যেমন দেখো এখানে প্রায় এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত সম্পূর্ণ টাচ করে আছে। এটা ক্ষেত্রে এখান থেকে এইখান পর্যন্ত, এটা ক্ষেত্রে এখান থেকে এখান পর্যন্ত টাচ করে আছে। হ্যাঁ, এছাড়া যে কোনো একটা পয়েন্টে তো আসলে টেনজেন্ট হিসেবে একটা সার্কেল ড্র করা যায়। তো ওই সব সার্কেল থেকে এই সার্কেলটা কিভাবে ভিন্ন এটা আমরা আই থিঙ্ক বুঝতে পেরেছি। ওকে, এই সার্কেলের যে রেডিয়াস হয় সেটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এখন রেডিয়াস অফ কার্ভেচার কেন জানা প্রয়োজন?
তুমি অলরেডি বুঝতে পারছো যখন কার্ভ নিচ্ছ তখন ধরতে গেলে কোন একটা পয়েন্টের রেসপেক্টে তুমি কার্ভ নিচ্ছ, মানে কি একটা সার্কুলার মোশন করছো, বাট কিছু সময়ের জন্য, খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য। তার মানে ওই যে ক্ষুদ্র শুধু সময় পাচ্ছ, ওই সময়ের জন্য কিন্তু অবশ্যই তোমার উপর সেন্টিপিটাল ফোর্স কাজ করবে ওই পার্টিকেলটার উপরে। আচ্ছা, যদি সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে, তাহলে এই যে রেডিয়াসটা আছে, এই রেডিয়াসের ভ্যালু তো বের করতে হবে। আমরা ভেলোসিটি বের করতে পারলাম, মাসের ভ্যালু তো অল টাইম দেওয়াই থাকে, কিংবা এনিহাও এটা বের করা যাবে, বা এটা কাইন্ড অফ একটা কনস্ট্যান্ট হিসেবে রাখাই যায়। বাট রেডিয়াসটা কিন্তু প্রত্যেকটা ইনস্টেন্সে চেঞ্জ হচ্ছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমরা রেডিয়াস অফ কার্ভেচার এটা বের করার চেষ্টা করব। আচ্ছা, অ্যাট এনি পয়েন্ট পি এক্স ওয়াই অন এ কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, দেখো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স মানে কি? একটা কার্ভের ফাংশন। তো যে অ্যালজেব্রিক্যাল ফাংশন থাকে এর আমরা ধরতে গেলে যে কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যালজেব্রার, এটা হচ্ছে খুব ভালো একটা সুবিধা, মানে একটা রিলেশন, যে অ্যালজেব্রার প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা এক্স, যদি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে নিয়ে আসি তাহলে একটা কার্ভ পাওয়া যাবে। এখন দেখো আমরা মানে কথার জন্য আমরা স্ট্রেট লাইনকে কিন্তু কার্ভ বলছি। এটা ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, এর যে ইকুয়েশন থাকে সেখানে এক্স এর যে পাওয়ার সেটা কি থাকে, 1 থাকে। ওকে, তো একাধিক ভ্যারিয়েবল থাকতে পারে, বাট সেক্ষেত্রে যে আমাদের যে এক্স থাকে, এক্সপোনেন্ট থাকে, সে এক্সপোনেন্ট অল টাইম 1 থাকে। আচ্ছা, এখন দেখো দ্য কার্ভ নিয়ার দ্য পয়েন্ট দ্যাট ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড বাই সার্কেল দ্য বেস্ট ফিট, এই যে দেখো বেস্ট ফিট করার যে বিষয়টা, এইখানে এই বিষয়টা উঠে এসেছে। দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ কল্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, এটা কিভাবে করা যায়, যে কার্ভ বেন্ডের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আমি মেজার করতে পারবো। ওকে, এই যে দেখো এই যে রেডিয়াসটা বের করব সেটা দুইটা ফর্মুলা এখানে দিয়ে দিয়েছি, মেইনলি ফর্মুলা একটাই, জাস্ট ওইটাকে প্যারামেট্রিক ফর্মুলা লেখা যায়, ওটাকে কোঅর্ডিনেট, কার্টেশিয়ান কোঅর্ডিনেট এই ফর্মুলা লেখা যায়। তো আমাদের জন্য যেহেতু এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি কথা বলে দেওয়া আছে, মানে কোনো ধরনের কোনো প্যারামেট্রিক ফর্ম দেওয়া নেই, এক্স ওয়াই দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আচ্ছা, এখান থেকে দেখার বিষয় হচ্ছে, দেখো এখানে এক্স ডট দেওয়া, উপরে একটা ডট দেওয়া, এর মানে কি জানো? এর মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টে কোন একটা ফাংশনকে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে উপরের একটা ডট দ্বারা বোঝানো যায়। আর যদি দুইটা ডট থাকে তার মানে কি, দুইবার ডেরিভেটিভ করা, দ্যাট মিনস ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। যদিও এভাবে এটা কিন্তু করা হয় না, করা হয় ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স, বাট জাস্ট আমরা বোঝার জন্য এটা বলেছি। ওকে, এখন দেখো এটার প্রুফ করা যায় খুব ইজিলি, আর এটা আসলে প্রুফটা খুব বেশি অ্যাভেলেবেল, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কোনো সোর্স থেকে। তাও বলে দেওয়ার জন্য যে যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছ, এই একটা সার্কেল আর এই একটা পয়েন্ট, এদের যেটা টাচ পয়েন্ট, মানে একটা পয়েন্টে টাচ করছে অবশ্যই, সেই পয়েন্টের রেসপেক্টে তুমি কার্ভটাকে যদি আহ দুইবার, এক্ষেত্রে হচ্ছে দুইবার করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। দুইবার ডেরিভেটিভ করলে তুমি তিনটা ইকুয়েশন পাবা। দেন তুমি যদি অ্যালজেব্রিক্যাল ম্যানিপুলেশন করো তাহলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা। আচ্ছা, তো আমরা এখন রেডিয়াস বের করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যদি কোনো ধরনের পার্টিকেল একটা কার্ভে থাকে, তার মানে এর উপর অবশ্যই কি থাকবে, একটা সেন্টিপিটাল ফোর্স থাকবে। আচ্ছা, এটাকে আমরা চাইলে আরো জেনারেল ওয়েতে বলতে পারি, বলতে পারি কোনো পার্টিকেল সে যদি মোশনে থাকে তার উপর অবশ্যই কি থাকবে, সেন্টিপিটাল ফোর্স থাকবে। বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানো, যদি স্ট্রেট লাইন হয়, সেক্ষেত্রে ধরো স্ট্রেট লাইন দিচ্ছি, স্ট্রেট লাইন দিচ্ছি, তো স্ট্রেট লাইনকে ফিট করে এমন যে সার্কেল হবে সেটা রেডিয়াসটা হয়ে যায় ইনফিনিটি। দ্যাট মিনস এর ক্ষেত্রে যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা হয়ে যাবে ইনফিনিটি। আবার দেখো এম ভি স্কোয়ার বাই আর, দ্যাট মিনস 1/r, এই ক্ষেত্রে 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0। সো টোটাল ইকুয়েশনটা তখন হয়ে যাবে যে আমার সেন্টিপিটাল ফোর্স ওইটা 0 হয়ে যায়। এটা আমরা অ্যালজেব্রিক্যালি দেখাতে পারি। ওকে, তো আই থিঙ্ক আমরা রেডিয়াস অফ কার্ভেচার যে কনসেপ্ট জানার প্রয়োজন ছিল সেটা আমরা জেনে ফেলেছি। তো এখন চলো আমরা এটা সলভ করতে পারি। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখানো যায়, সেটা কি, আমি কি বলা হয়েছিল, বলা হয়েছিল যে পার্টিকেলটা প্রত্যেকটা টাইমে কিন্তু এই সার্ফেসের উপর থাকবে। তো আমি চলো একটা যে কোনো একটা ইনস্টেন্সে আমি আসলে একটা পয়েন্ট এনে দেখাচ্ছি, ধরো এখানে ছিল, এই ক্ষেত্রে তার আহ উপর কি কি ফোর্স কাজ করছে সেগুলো আমরা দেখি। আমি আবার বলছি ফোর্স কেন, কারণ ফোর্স থাকলে অ্যাক্সেলারেশন হয়, আর অ্যাক্সেলারেশনের কারণেই তার ভেলোসিটি চেঞ্জ হবে, আর ভেলোসিটি চেঞ্জ হলেই তার কিন্তু আসলে ট্র্যাকের উপর থাকার যে বিষয়টা সেটা ডিপেন্ড করবে। অবশ্য এখানে নর্মাল ফোর্সটা এর থেকে বেশি দেয়, কারণ নর্মাল ফোর্স যদি 0 হয়ে যায়, আচ্ছা নর্মাল ফোর্স 0 বলতে কি, দেখো এটা একটা, ওকে, এইটা একটা সারফেস, এর উপরে যদি একটা বডি থাকে, এই বডি এর উপরে ধরো এমজি দিচ্ছে, আদার্স যদি কোনো ফোর্স না থাকে তাহলে নর্মাল এর উপরে ঠিক এমজি ফোর্স দিবে, বাট অপোজিট ডিরেকশনে।
কারণ কি? কারণ এই বডিটাকে একদম ফিক্সড রাখছে, সে কিন্তু নিচের দিকে ঠেলে দিচ্ছে না, উপরের দিকে রাখছে। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এখন এই ক্ষেত্রে নর্মাল ফোর্স একটা ভ্যালু আছে, বাট নর্মাল ফোর্স যদি এখানে জিরো হয়ে যেত, এই এইখানে যদি জিরো হয়ে যেত, তাহলে কিন্তু এই বডিটা একদম নিচে দিকে পড়ে যেত। ওকে, আবার দেখো, নর্মাল ফোর্স যদি এমজি থেকে বড় হয়ে যেত, তাহলে বডিটা কাইন্ড অফ উপরে উঠে যেত, বাট সেটা এখানে হচ্ছে না। তার মানে কন্টাক্টে থাকার জন্য নর্মাল ফোর্স এটা কিন্তু দায়ী। তো এখান থেকে একটা পয়েন্ট রাখতে পারি, যখনই আমরা দেখবো যে আসলে কোনো কিছু, কোনো বডি কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট থাকলে আমাকে অবশ্যই প্রথমত নর্মাল ফোর্সটাকে বিবেচনায় আনতে হবে। সেটাকে এনে আমরা দেখতে হবে যে আসলে নর্মাল ফোর্স দিয়ে আমি এই জিনিসটাকে সলভ করতে পারি কিনা। অনেক ক্ষেত্রে সলভ করা যাবে, কিছু ক্ষেত্রে হয়তো বা অন্য কোনো কনসেপ্ট কাজে লাগবে। বাট আমাদের প্রবলেম সলভিং এর মেইন যেই জিস্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেম সলভ করব, ওইখান থেকে কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস আমরা শিখবো, সেটাকে আমরা পরবর্তী প্রবলেম সলভিং কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমরা ইউজ করব। ওকে, আচ্ছা। তো আমি ধরো এই কোন একটা মোমেন্টে যখন এই বলটা এখানে ছিল, তখন তার উপর কি কি ফোর্স কাজ করছে? আচ্ছা, তার উপর ঠিক নিচের দিকে কাজ করছে হচ্ছে এমজি। ওকে, ঠিক নিচের দিকে কাজ করছে এমজি। আচ্ছা, ঠিক এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর তুমি যদি একটা টেনজেন্ট ড্র করি, আমরা যদি একটা টেনজেন্ট ড্র করি, ধরো এটা এমন হতে পারে যে কাইন্ড অফ এমন একটা টেনজেন্ট, এই টেনজেন্টের পারপেন্ডিকুলার হচ্ছে আমাদের নর্মাল ফোর্সটা কাজ করবে। আচ্ছা, এটাকে আমি নর্মাল ফোর্স বলছি। সো এটা অবশ্যই এটার সাথে 90 ডিগ্রি হচ্ছে। ওকে, এছাড়া আপাতত এই ক্ষেত্রে আরেকটা মাত্র ফোর্স কাজ করবে, এছাড়া কোনো ফোর্স কাজ করবে না। সেই ফোর্সটাকে, সেটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। সেটাও কি দেখো, এই টেনজেন্টের রেসপেক্টে কিন্তু এটা ঠিক 90 ডিগ্রি হবে, অপোজিটে। এখন কেন? কারণ এই পয়েন্টে যেই সার্কেলটা বেস্ট ফিট করবে, সেই সার্কেলের সেন্টার বরাবর যাবে। আর আমরা জানি একটা সার্কেলে কোনো একটা পয়েন্টে যদি টেনজেন্ট ড্র করি, সেটা অবশ্যই রেডিয়াসের উপর পার্পেন্ডিকুলার হয়, এই জন্য এটাতে 90 ডিগ্রি হবে। আচ্ছা, এর মানে এটা কিন্তু না যে আমার নর্মাল ফোর্স আর সেন্টিপিটাল ফোর্স এটা হচ্ছে ইকুয়াল হয়ে যাবে। অবশ্যই না, কারণ এমজি আছে, এমজিরও কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এমজি এই পাশে, এমজি এই পাশে একটা তার কম্পোনেন্ট থাকছে, আর একটা কম্পোনেন্ট এই পাশে থাকছে। তো এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারি যে নর্মাল ফোর্স এটা আসলে এফসি প্লাস এমজি। আর এমজি কোন পোর্শনটা? ঠিক এই দিক বরাবর যে কম্পোনেন্ট, এইটাকে। আচ্ছা, সো এটাকে তুমি হরিজন্টাল বলতে পারবা না, এটাকে ভার্টিক্যালও বলা যাচ্ছে না, কারণ কি প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, তাই তো? আচ্ছা, তার মানে আমাকে আসলে এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের জন্য একটা জেনারেল কিছু একটা বের করতে হবে। মানে এমজি তো হচ্ছে না, এমজি কোন একটা কম্পোনেন্ট হচ্ছে। সো এটাকে ধরো আমি আপাতত এমজি প্রাইম দিচ্ছি। এখন এমজি এমজি প্রাইমটাকে কোনো না কোনো ভাবে একটা মাত্র ভ্যারিয়েবলের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা যদি নর্মালি দেখে থাকি এই ধরনের ভেক্টর রেজুলেশনে কম্পোনেন্ট বের করার জন্য, তখন আমরা করি কি, হয়তো বা একটা বডি থাকে, একটা ইনক্লাইন্ড প্লেন ধরতে পারি এখানে। এখানে যদি এমজি কাজ করে, এই দিক বরাবর আমার এমজি, এটাকে যদি থিটা ধরি, তাহলে আসলে এই দিক বরাবর এমজি সাইন থিটা কাজ করবে। আর ঠিক এই দিক বরাবর এমজি কস থিটা এটা কাজ করবে। সো আমরা কাজ করি আসলে এই যে থিটা অ্যাঙ্গেলের মাধ্যমে বের করার চেষ্টা করি। তো এখানে আমরা সেম কাজটাই করব, বাট এটা আমরা বুঝতে পারছি অ্যাঙ্গেলটা কিন্তু অল টাইম ভ্যারি করবে। ওকে, এখন কোন একটা পয়েন্টে অ্যাঙ্গেল কিন্তু ভ্যারি করছে, এই জিনিসটাকে আমরা কিভাবে রিলেট করতে পারি? তো তোমরা যারা আসলে অলরেডি স্লোপ নিয়ে তোমাদের যাদের আইডিয়া আছে, তারা জানো যে কোন একটা কার্ভের ক্ষেত্রে স্লোপ যেটা হয়, যে কোনো একটা কার্ভের স্লোপ, তো স্লোপ কিন্তু যদি যেহেতু কার্ভ বলছি, তার মানে স্লোপ সেম থাকবে না, চেঞ্জ হতে পারে। আর স্লোপটাকে আমি যদি এন বলি, সেটাকে আসলে ট্যান থিটা হিসেবেও কিন্তু লেখা যায়। বুঝতে পেরেছি? যেমন ধরো এই পয়েন্টের রেসপেক্ট আমি একটা টেনজেন্ট ড্র করেছি, তো এখানে একটা, আচ্ছা এই এই এতটুকু একটা থিটা ড্র করেছে, তো আমি তখন কি বলবো? এটা হচ্ছে কি ট্যান থিটা। হুম, ট্যান থিটা বলে আমি টোটাল জিনিসটা কি কি করতে পারি, এই যে অ্যাঙ্গেলটাকে আমি ডিফাইন করতে পারি। আমি যদি স্লোপের ভ্যালুটা জানি, তাহলে আমি আসলে থিটা ভ্যালুটা বের করতে পারবো। যেমন ধরো আমি এই ক্ষেত্রে বলছি স্লোপের ভ্যালু আলফা। আচ্ছা, এটা আলফা ধরে নিলাম, তার মানে থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স বা আর্ক ট্যান আলফা। আচ্ছা, তো আমি থিটার ভ্যালু কিন্তু এখান থেকে বের করতে পারছি। এখন বিষয় হচ্ছে, আমরা যারা ক্যালকুলাস জানি, আমরা যারা ডিফারেন্সিয়েশন করতে পারি, আমরা ইজিলি বুঝতে পারছি যে কার্ভের প্রত্যেকটা পয়েন্টের টেনজেন্ট কিন্তু আমার জানা। তার মানে কি, দেখো আমার কার্ভ হচ্ছে, আচ্ছা কার্ভটা আমরা একটু দেখে নিই, কার্ভটা হচ্ছে 5 - 2x²। ওকে, 5 - 2x²। তো এটাকে আমি কার্ভ নিচ্ছি। এখন যদি এটা ডেরিভেটিভ করি, তাহলে দেখো এটা জিরো হয়ে যাবে।
মাইনাস থাকবে, এই টুটা সামনে চলে আসবে, 4x হয়ে যাবে। তার মানে হচ্ছে আলটিমেটলি পেয়ে যাচ্ছি 4x। 4x কিন্তু আমার টেনজেন্ট। তুমি এখানে এক্স এর ভ্যালু বসাও, তাহলে টোটাল ভ্যালুটা পেয়ে যাবে। মানে যে এটাও এক্স ডিপেন্ডেন্ট। ওকে। তো এখান থেকে বলতে পারি যে ট্যান থিটা, এটাকে যদি আমি 4x ধরি, -4x ধরি আমরা, তাহলে থিটা ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স -4x। ওকে। হ্যাঁ, আসলে আমরা অলরেডি থিটা ভ্যালু বের করে ফেলেছি। এখন দেখতে হবে আসলে এই জায়গায় মানে এই দিক বরাবর কি কাজ করছে, এমজির কোন কম্পোনেন্টটা কাজ করছে, এটা আমাকে একটু দেখতে হচ্ছে। ওকে। এখন দেখো, আমি যদি এই পয়েন্টে একটা টেনজেন্ট ড্র করতাম, এই যে যে টেনজেন্টটাকে একদম ড্র করে আমি একদম এক্স এক্স এর সাথে আমি ম্যাচ করে ফেলেছি। এখন বিষয় হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা নিতে হবে সেটা অল টাইম এক্স এক্সিস থেকে এন্টি ক্লকওয়াইজ নিতে হবে, এই অ্যাঙ্গেলটা। তো এটাকে আমি থিটা বলছি। তাহলে দেখো, আমি যদি এটাকে একদম মাটিতে একদম যে আমাদের এক্স সিক্স আছে এটার সাথে মিশিয়ে দিই, তাহলে দেখো এটা হয়ে যাবে 90 - থিটা। এটা 90 - থিটা, অ্যান্ড এইটা আবার থিটা হয়ে যাবে। আর এটা যদি এমজি হয়, ওকে, তার মানে বুঝতে পারছি এই যে এমজি প্রাইম এটা হয়ে যাবে এমজি কস থিটা। তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে আমার থিটার রেসপেক্টে, বা থিটার রেসপেক্টে না, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে, দেন আমি আমার সুবিধার্থে আমি এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে যে আমার এমজির কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছিল সেটাকে আমি থিটার মাধ্যমে নিয়েছি, এবং থিটাটাকে বের করার জন্য আমি টেনজেন্টের হেল্পটা নিয়েছি। ওকে। তাহলে আমি বলতে পারি এন ইকুয়ালস টু এফ সি প্লাস এমজি কস থিটা। এখন থিটা ভ্যালু কি হতে পারে? থিটা ভ্যালু একদম এই ক্ষেত্রে আসলে জিরো হতে পারে না, যেহেতু জিরো এখানে দেওয়া নেই। থিটা কোনো একটা ভ্যালু থাকতে পারে, ওইখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ভ্যালু থাকতে পারে। আচ্ছা, না, থিটা ভ্যালু আসলে জিরো হতে পারে কখন জানো? যখন এইখানে থাকবে, তখন কিন্তু আসলে আচ্ছা, এই ক্ষেত্রে তো 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, যাই হোক, এখন দেখি কি হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে না জিরো হবে, কারণ টেনজেন্ট এটা প্যারালাল হচ্ছে। তো এটা একদম পাশাপাশি চলে আসে, তখন জিরো হয়ে যাবে। তার মানে আমাদের মোটামুটি বেশ কয়েকটা ভ্যালু পাওয়া পসিবল হচ্ছে। আচ্ছা, তো এখন এখানে আমাদের সলিউশনটা দেখানো হচ্ছে। সলিউশনটা কি? প্রথমত আমাকে এই যে দেখো প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে আমার সেন্টিপিটাল ফোর্স এটা বের করতে হবে। তো আমরা জানি এটা এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, ভি স্কোয়ার ক্ষেত্রে এই জিনিসটা বসানো হয়েছে ভিবি। ওকে, আমরা এখানে একটু ভি এ এটা বের করার চেষ্টা করি, দেখি আমাদের এটা আছে কিনা। ওকে, দেখো এই পর্যায়ে আমাদের ভেলোসিটি কেমন হচ্ছে, এই পর্যায়ে ভেলোসিটি কেমন হচ্ছে। আমরা নর্মালি বলতে পারি এই পর্যায়ে ভেলোসিটি এই পর্যায় থেকে কম হবে। মানে যখন উপরে থাকবে তখন ভেলোসিটি কম হবে, কারণ এখানে একটা হাইট যেহেতু গেইন করেছে, তার টোটাল এনার্জি থেকে কিছু এনার্জি পটেনশিয়াল এনার্জি চলে যাবে, তার মানে কাইনেটিক এনার্জি কিছু কমে যাবে। সেই হিসেবে এই ক্ষেত্রে আমার ভেলোসিটি কম থাকবে। ওকে, এটা বুঝতে পারলাম। তো এই ক্ষেত্রে আমি যদি ভেলোসিটি বের করতে চাই যে আসলে এই পর্যায়ে যদি এটাতে জিরো হতো বা এখানে ভেলোসিটি কি হবে, এটা বের করার চেষ্টা করব। তো আগে আমার হাইটটা বের করতে হবে। হাইটটাও কিন্তু ইজিলি বের করা যাবে ইকুয়েশন থেকে। ধরো এটাকে আমি অরিজিন ধরছি 0 0। আচ্ছা, তো এখন এক্স এর ভ্যালু কি হয়ে গেল? জিরো হয়ে গেল। এক্স ইকুয়ালস টু জিরো হয়ে গেল। এটা যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে আমি ওয়াই ভ্যালুটা পেয়ে যাবো। ওয়াই ভ্যালু কি ছিল? ওয়াই ইকুয়ালস টু 5 - 2x² এই যে দেখো, এই যে ইকুয়েশনটা, এখানে জিরো বসাও, জিরো বসিয়ে দেখবা এটা 5 হয়ে গিয়েছে। তার মানে এই যে হাইট, এই হাইটের ভ্যালু হচ্ছে 5। এটা মানে হচ্ছে 5। ওকে। তো এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়েছো, এখানে যতটুকু ভেলোসিটি ছিল, এই পর্যায়ে যদি আমি ধরি এখানে ভেলোসিটি তার জিরো হয়ে যাবে, ধরলাম জিরো হয়ে যাবে। এখন যদি দেখো এখানে ভেলোসিটি জিরো হয়েও যাও, তার কিন্তু আসলে সমস্যা হচ্ছে না, কারণ সে একটা মোশনে ছিল, এবং কি মোশন ইনার্শিয়া এর কারণে সে কিন্তু সামনে আগাবে। তার উপর অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেছে, বাট সে কিন্তু সামনে আগাচ্ছে। তো সামনে আসানোর পরে এই জায়গায় তোমার আবার কি গেইন করবে, চলে আসবে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা ধরতে পারি যে এই পর্যায়ে টোটাল যে এখানে যদি ভি এ একটা ভেলোসিটি স্টার্ট করা হতো, তো এখানে গিয়ে আসলে তার যে টোটাল পটেনশিয়াল এনার্জি যেটা সেটা হবে 2gh, এটা চলে আসবে। আচ্ছা, এটা আমি আসলে একটু এলাবোরেট করা দরকার। আমরা জানি যে নিউটনস ল অফ মোশন থেকে আমি ভি ইনিশিয়াল এটা ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা, এই ক্ষেত্রে ফাইনাল ভি ফাইনাল স্কোয়ার ভি ইনিশিয়াল স্কোয়ার 2gh, এটা বলতে পারছি। বাট এই ক্ষেত্রে এটা উপরের দিকে উঠছে, তো আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। সাইনটা আমি তাহলে নেগেটিভ করে দিচ্ছি, সাইনটাকে আমি নেগেটিভ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে vf² প্লাস 2gh এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে? vi²। আর আমি বলে দিচ্ছি যে হাইয়েস্ট পয়েন্টে
আমার ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার ভিআই, দ্যাট মিনস ভিএ এর ভেলোসিটি হয়ে যাচ্ছে √2gh। ওকে, তার মানে আমার যে দেখো দুইটা ভ্যালু ভ্যালু প্রয়োজন ছিল, একটা ভিএ আর একটা ভিবি। এখান থেকে আমি কিন্তু ভি এর ভ্যালুটা বের করতে পেরেছি, √2gh। এখানে এইচ এর ভ্যালু জানি, জি এর ভ্যালু তো আমরা 9.8 ধরে থাকি। সো 2 × 9.8 × 5, এটা করলে দেখা যাবে যে 9.9 এই ধরনের কোনো একটা ভ্যালু চলে আসছে। সো আমি একটা ভ্যালু বের করতে পেরেছি। ওকে, তো এখান থেকে আবার সেকেন্ড লাস্ট ভ্যালুটা বের করতে হবে। ওকে, তো এখানে আমি ভি স্কোয়ারটাকে এইভাবে v² - 2gh এটা দিয়ে দিচ্ছি। তো এই যে ছিল আমার আগে কোন একটা পয়েন্টের, এটা ইকুয়ালস টু ধরে v² - 2gh এই হিসেবে বসিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, আর নিচে কি আমার যে দেখো শুরুতে আমরা দেখেছিলাম রেডিয়াস অফ কার্ভেচার যেই ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে বসানো হয়েছে 1 প্লাস এখানে h(x) এটাকে ডেরিভেটিভ করা হয়েছে। আবার এটাকে দুইবার নিচে হচ্ছে ডাবল ডেরিভেটিভ করা হয়েছে। তো আমরা ডেরিভেটিভ করে একবার দেখতে পারি যে 5 - 2 x² ছিল, এটাকে আমি f(x) ধরলাম। এখন দেখো এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 5টা জিরো হয়ে যাচ্ছে, এখানে 4x থাকছে। ওকে, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে, তাহলে জাস্ট এটা 4 হয়ে যাবে, মানে -4 থাকবে, এটা হবে। আচ্ছা, ও, এখন দেখি এই ক্ষেত্রে উপরে হচ্ছে আমাদের 16 x², কারণ একটা স্কোয়ার ছিল, স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, এভাবে আমরা এটা বের করতে পারবো। তো যেহেতু আমি আমাদের ফোর্সটা বের করতে পেরেছি, আবার দেখো খেয়াল করে দেখো এটা কিন্তু আসলে এক্স ডিপেন্ডেন্ট। ওকে, এক্স ডিপেন্ডেন্ট, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি ভি এর একটা ভ্যালু পাচ্ছি এখান থেকে। আবার আমি একটু আগে দেখলাম যদি নর্মাল জিরো হয়ে যায়, এই যে জিরো এটা মানে কি নর্মাল ফোর্স জিরো, তখন যদি জিরো হয় তাহলে আসলে আমি এই ধরনের ক্যালকুলেশন চলে যেতে পারি। তো এখান থেকে mg cos থিটা, থিটার জন্য আমি কি এখানে arctan বুঝিয়েছে, arctan মানে টেন ইনভার্স, কথা একই। সো টেন ইনভার্স - 4x, এখান থেকে 4m থাকছে, v² - 2gh। এই নিচের ফোরটা ছিল, ফোরটা উপরে চলে গিয়েছে আসলে। তো এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে 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 লাস্ট পর্যায়ে আমি এই জিনিসটা পেয়ে যাব, যে ভিবি ম্যাক্স হচ্ছে এইটা। আচ্ছা, এখন কিন্তু শেষ হয়নি, কি বাকি আছে, যে ভিবি ম্যাক্স এটা এটা মানে কি আমার একদম ম্যাক্সিমাম হাইট যেটা, ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা, এটা কেটে দেখো জি এর ভ্যালু জানা, 16g, এগুলো জানা, 2gh সবই জানা, জাস্ট এক্স এর ভ্যালুটা ডিপেন্ড করছে। এখন আমি যদি এক্স এর ভ্যালু বসাই তাহলে গিয়ে আমি আমি ভিবি ম্যাক্স এটার যে ভ্যালুটা এটা বের করতে পারবো। তো এক্স এর ভ্যালু কি হবে, এখন এটা বুঝতে হবে যে এক্স এর কোন ভ্যালুটার জন্য এই ভিবিটা হাইয়েস্ট ছিল। খেয়াল করে দেখো, আমি কিন্তু এইটাকে ইনিশিয়াল পয়েন্ট বলছি, এই ভেলোসিটির উপর ডিপেন্ড করে সবকিছু হচ্ছে এখানে আমি। আর দেখো এই ভি নটের রেঞ্জ কিন্তু চাওয়া হয়েছে, খেয়াল করে দেখো যে রেঞ্জটা হচ্ছে ভি নটের। দ্যাট মিনস ইজি, এই পয়েন্টটি কি, এই পয়েন্টে আমার এক্স এর ভ্যালু কত ছিল, এই পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আমার এক্স এর ভ্যালু। আচ্ছা, এই পয়েন্টে এক্স এর ভ্যালু আমাদেরকে জিরো ধরতে হচ্ছে, কেন জিরো ধরতে হচ্ছে এটা তো বুঝতে হবে। ওকে, এই এক্সটা কার উপর ডিপেন্ড করছে, এটা মিলে হচ্ছে তোমার এই টোটাল প্যারাবোলার প্যারাবোলার পয়েন্ট ছিল। হুম, তো এখানে y = 0 ধরে আমরা এক্স এর ভ্যালুটা জিরো এনেছি। এক্স এর ভ্যালু জিরো থাকলে এটা বোঝাচ্ছে যে ইনিশিয়াল পয়েন্টে আছে। তো তখন আমি যদি এই ইকুয়েশনটা করি, মানে ক্যালকুলেশন করে আমি লাস্টে গিয়ে পেয়ে যাব যে ভিবি ম্যাক্স এটা মানে হচ্ছে 10.027 মিটার পার সেকেন্ড। তো আমি ভিএ এর ভ্যালু জানি, ভিবি এটার ভ্যালু জানি, তো লাস্টে গিয়ে আমি হচ্ছে ভিবি ম্যাক্স এই ভ্যালুটা বের করতে পারবো। সো আজকে প্রবলেমটা থেকে আমরা কি কি শিখেছি, আমরা শিখেছি রেডিয়াস অফ কার্ভেচার, আমরা শিখেছি আসলে যে কোনো কার্ভে কোনো একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে এর উপর অবশ্যই সেন্টিপিটাল ফোর্স কাজ করছে। ওকে, দেন আমরা আরো দেখতে পাচ্ছি যে একটা রেডিয়াস অফ কার্ভেচার বের করার জন্য আমাদের ইকুয়েশন আছে। দেন নর্মাল ফোর্স যদি কন্ট্যাক্ট থাকে তাহলে নর্মাল ফোর্সের ইম্পর্টেন্সটা কি। তো আই থিংক আমরা এই প্রবলেম থেকে বেশ কিছু কনসেপ্ট আমরা শিখতে পেরেছি। তো এই কনসেপ্ট গুলো আমরা নেক্সট প্রবলেমগুলোতে কাজে লাগাবো। তো টিল দেন আমাদের আজকে এই সেশনটা এখানে শেষ হচ্ছে, এন্ড সবাইকে বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।